আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ফোন করে প্রবালকে রেজিস্ট্রি অফিসে পৌঁছতে বলে আয়নার সামনে বসল স্বর্ণপ্রভা। কোনো পার্লারের লোকও ডাকেনি সে, নিজেই কোনো রকম একটু সেজে নেবে ঠিক করেছে। এমনি স্বর্ণপ্রভা ভীষণ সুন্দরী, রূপের একটা চটক আছে চেহারায়, গায়ের রং দুধে আলতা বলে তার সাথে মানানসই একটা খয়েরি রঙের হালকা কাজের বেনারসি কিনেছে প্রবাল ওর জন্য। প্রবাল ছেলেটা খুব কেয়ারিং, যেটা স্বর্ণপ্রভার খুবই ভালো লাগে। কথায় কথায় রেগে যায় না, কিংবা ছোট বড় কথাও বলে না স্বর্ণকে। সব সময় ওকে একটা স্পেস দেয়, যাতে স্বর্ণ ওর মনের কথা বা ইচ্ছে জানাতে পারে, যেটা কোনোদিনও রজত ওকে দেয়নি। রজতের কথা মনে পড়তেই একটা আতঙ্ক ঘিরে ধরল স্বর্ণকে। সেই দিনগুলো আজও ওর মনে পড়লে ভয় হয়। মনে হয় যদি সব সত্যটা প্রবালের সামনে চলে আসে, তাহলে প্রবাল হয়তো ওকে ঘৃণা করবে, ওকে ছেড়ে চলে যাবে। আর রজতের মা বাবা দিদি যদি সত্যটা কোনোদিনও জেনে যায়, তাহলে স্বর্ণকে ওরা হাজতবাস করাবে, তাতে যাবজ্জীবন কিংবা ফাঁসি নিশ্চিত। আচমকায় স্বর্ণ স্তম্ভিত ফিরল কুহেলির ডাকে। কিরে স্বর্ণ, আর কত সাজবি? কুহেলির দিকে ফিরে তাকাতেই কুহেলি স্বর্ণকে দেখে অবাক হলো। ও মা, এ মেয়ে দেখছি কিছুই রেডি হয়নি এখনো। আচ্ছা, স্বর্ণ মানছি, প্রবালদা ভালো মানুষ, ধৈর্য সহ্য খুব, তাই বলে তুই ছেলেটাকে এতক্ষণ ওয়েট করাবি রেজিস্ট্রি অফিসে? আর ওদিকে বেচারা তোর অপেক্ষা করতে করতে তোর কথা ভেবে ভেবে আকুল হচ্ছে দেখগে গিয়ে, বলেই হাসতে লাগলো কুহেলি। কুহেলি স্বর্ণর কলেজ ফ্রেন্ড, আর এখন দুজনে একই কলেজে পড়ায়ও, মানে লেকচারার। খুব ভালো বন্ধুত্ব ওদের। একসাথে কলেজ পাস আউট করে দুজনে এখন প্রফেশন নিয়েছিল ওরা। কুহেলির মা নেই, বাবা একটা কোল ফ্যাক্টরির কাজ করে। সারাদিন কাজ শেষে নেশা করে বাড়ি ফিরত সে। সারাদিন পড়াশোনার পাশাপাশি ঘরের যাবতীয় কাজ তাই কুহেলিকেই সামলাতে হতো। প্রথম যখন পিরিয়ড হয়েছিল, তার সে কথা সে কাউকে বলতে পারেনি। আসলে এসব কথা তো একজন মেয়ে তার মাকেই জানাতে পারে, আর কুহেলির তো সে ভাগ্য ছোট থেকেই নেই। তাই বান্ধবীদের থেকে জেনে নিয়ে সে নিজেই প্রথম স্যানিটারি প্যাড কিনেছিল দোকানে গিয়ে। পেটের যন্ত্রণা হলেও মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেছে, তবুও বাবাকে সে বলতে পারেনি তার পিরিয়ডের ব্যথা করছে। বলরামও মেয়ের দিকে তেমন নজর দিত না কখনো। বউ তিতলি মারা যাওয়ার পর থেকেই সে মদের নেশায় ডুবে থাকে। অবশ্য মদ সে আগেও খেত। কুহেলির মা তিতলি বেঁচে থাকতেও সন্ধ্যা হলেই পাড়ার ঠেকে গিয়ে মদ গিলে আসতো বলরাম। তারপর বাড়ি ফিরেই শুরু হতো তিতলির ওপর যৌন নির্যাতন। কখনো হাত পা বেঁধে সারা শরীরে কামড়ে, তো কখনো নিজের কামরস মাটিতে ফেলে চেটে খেতে বাধ্য করত তিতলিকে। কুকুরের মতো বেঁধে রেখে বেল্ট দিয়ে মেরে সারা শরীরে কালশিটে ফেলে দিত। কুহেলি তখন অনেক ছোট হলেও বুঝতে পারত তার মায়ের সাথে অনেক খারাপ কিছু হচ্ছে। তাই সে বাইরে থেকে তার ছোট ছোট হাত দিয়ে দরজায় ধাক্কা দিত। আদো আদো গলায় বলতো, মা মা বলে চিৎকার করত সে। কিন্তু তাতেও পাষাণ হৃদয় গলত না বলরামের। সে ততক্ষণ নারকীয় যৌনতার স্বাদ নিত যতক্ষণ না তার লালসা মিটছে। বলরাম চলে যাওয়ার পরে নিথর দেহটা কোনো মতে টেনে নিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদত তিতলি। অনেকবার সে ভেবেছে পালিয়ে যাবে তার ছোট মেয়েটাকে নিয়ে, কিন্তু পারেনি। এটা ভেবে এই এত বড় দুনিয়ায় সে যাবে কোথায়, কার কাছে যাবে? তার তো আর কেউ নেই।
বাংলাদেশের কাঁটাতার পেরিয়ে বাপ মা মারা তিতলি কাকু আর কাকিমার সঙ্গে এদেশে এসেছিল। পেটে খাবারই জুটতো না তার, আবার বিদ্যে। তাই ছোট বয়স থেকেই কাজে লেগে পড়েছিল। লোকের বাড়িতে বাসন মাজা, ঘর মোছার কাজ করতো সে। তারপরে জুটতো কাকিমার গালাগাল আর মারধর। এভাবে একদিন পরিচয় বলরামের সঙ্গে। বলরাম ছিল পাক্কা জুয়াখোর আর নেশাখোর ছেলে, আর তার সঙ্গে দোসর ছিল মেয়ে ছেলের নেশা। তখন বলরাম ব্রাশ ড্রাইভারি করত। বাড়িতে বাবা মায়ের নিত্য ক্যাচাল দেখে বড় হয়েছে সে। বলরাম ছোট থেকেই দেখত বাবা বাইরে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করত আর ঘরে এসে মাকে পেটাতো। একদিন বলরাম তার বাবার এক রক্ষিতার বাড়ি গিয়েছিল বাবার খোঁজে, কারণ বলরামের বাবা সুবলের 4 দিন হয়ে গিয়েছিল, কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওদিকে বলরামের মা ঝাঁপি কেঁদে কেঁদে আকুল হচ্ছে স্বামীর জন্য। তাই বলরাম মায়ের কথায় গিয়েছিল খোঁজ আনতে। বলরাম একটা কথা কিছুতেই বোঝে না, এই স্ত্রী নামক মেয়ে ছেলেগুলো স্বামীর এত অত্যাচারের পরেও স্বামী স্বামী করে হেঁদিয়ে মরে কেন। সুবলের রক্ষিতা চায়নার ঘরের দরজায় টোকা দিতেই বেরিয়ে এলো চায়না। খোলা দরজার এপারে এলুথেলু বিছানার চাদর, তার একপাশে হেলান দিয়ে বসে আছে একটা লোক, যার মুখ ভর্তি চাপদাড়ি, খালি গা, খাকি রঙের প্যান্ট পরা। লোকটা চোখ বন্ধ করে সিগারেট টানছে আর ধোয়ার কুণ্ডলি ওড়াচ্ছে শূন্যে। এবার বলরামের চোখ গেল চায়নার দিকে। ওর গায়ে একটা ওড়না জড়ানো, তার ওপর দিয়ে স্তনযুগল স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে ওই ওড়না ছাড়া ভেতরে কিছুই পড়েনি। চায়না, বা বলা ভালো পরার সুযোগ পায়নি হয়তো, আর নিচে স্কার্ট পরে আছে বলে মনে হলো ওর। বলরাম হাঁ করে জরিপ করছে চায়নাকে। চায়না সেটা বুঝতে পেরেই বলল, কি চাস? আগে আগে না, মানে আমার বাবা এসেছে, আমতা আমতা করে বলল বলরাম। চায়না দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। বলরামের কথায় সোজা হয়ে দাঁড়িয়ে বলরামকে পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, কে তোর বাপরে? ঘরে যে মালটা শুয়ে আছে ওটা? বলরাম ঘরের ভেতর আবার উকি দিয়ে আমতা আমতা করে উত্তর দিল যে আজ্ঞে না। চায়না এবার আরেকটু ঝুঁকে জিজ্ঞেস করল, তবে কে? কি নাম তোর বাপের? বলরামের চোখ তখন সোজা চায়নার ঝুঁকে পড়া বুকের খাঁজ ভেদ করে বৃন্তদ্বয় দেখার প্রবল ইচ্ছায় টকবক করছে। আর সেটা বুঝতে পেরেই চায়না শরীরটা আরেকটু ঝাঁকিয়ে নিয়ে বাঁকা হাসি হেসে বলল, কি রে বল। বলরাম থতমত খেয়ে বলল, ওই ওই আজ্ঞে সুবল। চায়না এবার চোখ মুখ কুঁচকে বলল, ও তাই বল, তুই ওই সুবলের বেটা? তা তুই কেন এসেছিস, ধার শোধ করতে? বলরাম ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করে, মানে? তুই দেখছি কিছুই জানিস না খোকা। বলছি দাঁড়া, বলে চায়না ভেতরে গিয়ে খদ্দের লোকটাকে বলল, এই চল ফুটবে। লোকটা হাতের সিগারেটটা নামিয়ে অ্যাশট্রেতে রেখে খাট থেকে এক লাফে নেমে চায়নার সামনে এসে চায়নার হাত দুটো চেপে ধরে বলল, এই সোনা, এখনো আউট হয়নি, মরে যাব মাইরি বলছি, একটু আয়, প্রমিস করছি, 10 মিনিট নেব, বেশি না। চায়না এবার ভ্রু কুচকে বলল, যাবি না লাত মেরে বের করবো তোকে শালা? লোকটা এবার রেগে গিয়ে বলল, গুনে গুনে 1000 টাকা দিয়েছি চায়না তোকে, বেইমানি করবি না শালি। কি বললি? টাকা? টাকার গরম দেখাচ্ছিস কাকে বে? এই চায়নাকে? এই চায়না না ধান্দা করতে পারে, কিন্তু নিজের মান বেচে না, বুঝলি? বলেই টেবিলের ওপর রাখা 200-500 টাকার নোট
লোকটার মুখে ছুঁড়ে মারল চায়না। লোকটা নোট দুটো কুড়িয়ে নিয়ে গটমট করে বেরিয়ে গেল। একবার বলরামের দিকে তাকিয়ে এমন নজর দিল যেন মনে হচ্ছিল বলরামের জন্যই সব হয়েছে। যাওয়ার সময় আবারও লোকটা বলে গেল, কাজটা ভালো করলি না ছিনাল মাগি, দেখে নেব তোকে। চায়না একটু হেসে বলল, আরে যা যা, তোর মতো কত আসে রোজ। চায়না তাদের দুপায়ের ফাঁকে রাখে, বুঝলি? চল ফোট। সুবলকে আয় ভেতরে আয় বলে চায়না বিছানার চাদর ঠিক করতে লাগলো। তা তুই আমার ঘর কিভাবে চিনলি? আর চোখে দেখে প্রশ্নটা করলো চায়না। বলরাম এতক্ষণ চায়নার ঘরটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। সে আগেও অনেক বেশ্যার কাছে গেছে তার বাপকে খুঁজতে। তাদের ঘরগুলো কেমন অন্য রকম লেগেছে বলরামের, কেমন যেন অন্ধকার অন্ধকার স্যাঁতসেঁতে। কিন্তু আজ চায়নার এই ঘরটা বলরামের ভীষণ অন্য রকম লাগলো, একদম তাদের ঘরের মতো। যেমন করে তার মা ঝাঁপি তাদের ছোট্ট এক চিলতে ঘরটা সাজিয়ে রাখে, একটা ভাঙা মিটকেস, একটা টিনের ট্রাঙ্ক আর একটা নড়বড়ে তক্তপোষ দিয়ে, ঠিক সেই রকম। এই নড়বড়ে তক্তপোষের খটখট শব্দটা ছোটবেলায় খুব বিরক্ত করত বলরামকে। বলরামের মনে আছে, সে আর তার মা মেঝেতে শুতো আর তার বাবা ওই তক্তপোষের ওপরে। বলরামের মাঝরাতে ঘুম ভেঙে যেত ওই তক্তপোষের শব্দে। সে দেখত তার মা তার পাশে নেই, আর ওই বিকট খটখট শব্দটা ঘরময় ছড়িয়ে পড়ছে। ঝাঁপি ফিসফিস করে বলছে, আহ কি করছো, আস্তে লাগছে তো। সুবল হাঁপাতে হাঁপাতে বলছে, চুপ কর, তোর ছেলে উঠে যাবে, চুপচাপ থাক, মজা নে পাগলি। তারপর উত্তরোত্তর বেড়ে চলত সেই খট 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 শব্দটা। একটা সময়ের পর বলরামের কান সওয়া হয়ে গিয়েছিল শব্দটা, আর খারাপ লাগতো না। বলরাম শুনতো কান পেতে, শুনতে শুনতে ওর ভেতরেও একটা শিহরণ জেগে উঠত। আস্তে করে প্যান্টের ভেতর হাত গলিয়ে দিত সে। বলরাম ক্লাস 4-এর পর আর স্কুলমুখ হয়নি, তাই সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে আড্ডা দেওয়া, বখাটে ছেলেদের সঙ্গে বিড়ি সিগারেট টানা, আর মেয়ে দেখলেই টোন কাটা আর নিষিদ্ধ চটি বই পড়ে হস্তমৈথুন করা ছাড়া বিশেষ কাজ কিছু ছিল না। একদিন সে পাড়ারই একটি মেয়ে, নাম বুলটি, তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। বুলটি শুরুতে না মানলেও পরে মেনে নেয়। বুলটির সাথেই বলরামের প্রথম সেক্স করার অনুভূতি, যা সে আজও ভুলতে পারেনি। বেশ কয়েকবার সেক্স করার পর বুলটি প্রেগন্যান্ট হয়ে পড়ে, আর এসব কথা জানাজানি হতেই পাড়ার লোকজন বলরামকে মারধর করে, আর বুলটির বাড়ির লোকজন বুলটিকে তার মামার বাড়ি পাঠিয়ে দেয়। তারপর আর বুলটির কোনো খোঁজ পায়নি বলরাম। চায়নার স্পর্শে স্তম্ভিত ফেরে বলরামের। হ্যাঁ, তো যা বলছিলাম বলে একটা পা ভাঁজ করে খাটের এক প্রান্তে বসে চায়না। এলোমেলো চুল ঠিক করতে করতে বলে, তোর বাপ সুবল এখানে আসতো, কেন আসতো বুঝতে পারছিস তো? প্রশ্ন করে চায়না। মাথা নিচু করে বলরাম বলে, জানি। চায়না খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠে বলে, ঠুকতে আসতো তোর বাপ, কিন্তু শালা হারামির মাংনায় ঠোকে, তাই শালাকে ভাগিয়ে দিয়েছি আমি। চায়না এবার আর একটু কাছে আসে বলরামের, তারপর মুখটা কানের কাছে এনে ফিসফিস করে বলে, কিন্তু তুই ঠুকতে চাইলে মাংনায় দেব, পয়সা নেব না, ঠুকবি? চায়নার ওই কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলা কথাগুলো বলরামকে সেই তক্তপোষের খটখট শব্দে রাতের কথা মনে করিয়ে দিল। বলরাম আর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল চায়নার ওপর।
এক টানে সরিয়ে দিল ওড়নাটা। বলরামের সামনে তখন চায়নার নিটোল ফর্সা শরীরটা নিরীহ হরিণ শাবকের মতো ছটপট করছে, আর বলরাম হিংস্র জানোয়ারের মতো ছিঁড়ে কামড়ে খাচ্ছে সেই শরীর। চায়নার চিৎকার গোটা ঘরের দেওয়াল ভেদ করে গুমড়ে উঠছে। তবুও দমছে না বলরাম। শরীরের শেষ নিঃশ্বাস দিয়ে যেন পিষে ফেলতে চাইছে চায়নার নরম শরীরটা। আজকের এই গল্পটি এখানেই সমাপ্ত। পার্ট 1 এবং পার্ট 2। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব যদি শুনতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে